হাইকোর্টের রায়ে যখন কোটা বহাল হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হয় তখন তাদের উপর হামলা হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন নামে। তখন বসুন্ধরা গেটে, নর্থ সাউথ, আইইউবি, ইন্ডিপেন্ডেন্ট সহ 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আন্দোলনে নেমে পড়ে এবং আমরা দেখেছি তারা যখন আন্দোলন নামে তীব্র গরমে যখন তারা প্রত্যেকটা আন্দোলনকারী তারা ঘামিয়ে পড়ে তখন তাদের পরিবার পরিজন এবং এই এলাকার যারা জনজাতি শ্রেণীর মানুষ রয়েছেন তারা পানি খাবার সহ নানান ধরনের খাবার তাদেরকে দিয়েছেন যাতে তারা ঠিকভাবে আন্দোলন করতে পারে। ওই সময় আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশে অভিভাবক শিক্ষকরা কিন্তু আন্দোলনে ছিলেন এবং ক্রমান্বয়ে কিন্তু বসুন্ধরা গেটের এই আন্দোলন একদম ঠিক 5ই আগস্ট পর্যন্ত চলমান থাকে। আর এর মধ্য দিয়ে আসলে আমি যখন হাইকোর্টে থাকি তখন হাইকোর্টে যখন যাই তখন হঠাৎ করে দেখি যে হাইকোর্টের সামনে ঠিক মাজার গেটের সামনে তখন আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী তখন সেখানে আন্দোলন করতে থাকে। একটা পর্যায়ে শিক্ষার্থীদের অনেককেই পুলিশ আটক করছে এবং তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থী তিনি পুলিশের প্রিজন ভ্যানকে ঘিরে ধরেছে যে তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন, তখন আমি সেটি ভিডিও ধারণ করেছিলাম এবং তখন শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে তাদের অভিভাবকরা কিন্তু সেখানে ছিলেন। আর এই সময় যখন আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যেখান থেকে আসলে আন্দোলনের সূত্রপাত তখন ঠিক মানুষজন ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পুরো জনশূন্য ছিল এবং আমরা যখন দেখি যে 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে চিকিৎসকরা কিন্তু শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করে। ঠিক তীব্র বলা চলে বৃষ্টি চলছিল। এই বৃষ্টির মধ্যে চিকিৎসকরা মেডিকেল স্টুডেন্টরা তারা তখন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন করছিল, স্লোগান দিয়েছিল। আবার যখন এই ঠিক বিকেল চলছে তখন প্রেস ক্লাব থেকে একটি মিছিল, বিশেষ করে যারা আন্দোলন করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিসি হয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়াতে থাকে। এই যে ক্রমান্বয়ে মানুষের একটা জনস্রোত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছিল, এটা কিন্তু অব্যাহত চলতে থাকে এবং 3 আগস্ট তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটি সমাবেশের আয়োজন করে হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তখন আমরা দেখেছি সমন্বয়ক যারা রয়েছেন তারা 1 দফা দাবি দিয়েছিলেন। এর আগে কিন্তু 9 দফা দাবি ছিল সরকার, বিভিন্ন যে কোটা সংস্কার করা সহ নানান দাবি। তখন যখন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করা হচ্ছিল তখন সমন্বয়করা 1 দফা দাবি দিয়েছিল সরকার পতনের। আর ঠিক সেই সময়ে আমরা দেখেছি লোকে লোকারণ্য ছিল পুরো কেন্দ্রীয় শহীদ মিনার, সেই দৃশ্যগুলো ক্যামেরার চোখে আমরা ধারণ করেছি। আরটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে 4 আগস্ট ঠিক সকালে আমি ছিলাম সুপ্রিম কোর্টে। তখন শিক্ষার্থীদের উপর যে আন্দোলন চলছিল সেটি নিয়ে কিন্তু একটি রায় হয়েছিল, সে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালাতে পারবে কিনা। সেটি যখন বহাল থাকে তখন সারা দেশে আন্দোলনের মাত্রা আরও তীব্র ছড়িয়ে পড়ে। তখন সুপ্রিম কোর্ট থেকে আমি শাহবাগে আসি, সেখানে কিন্তু দেখি যে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তখন শাহবাগ এলাকায় বেশ আন্দোলন জমে উঠছিল। শিক্ষার্থীরা তখন সেখানে আন্দোলন করছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ রাস্তায় নামাজ পড়ছে এবং একটা পর্যায়ে আমি সেখান থেকে চলে আসি বসুন্ধরা গেটে। সেখানে এসেও আমরা কিন্তু একই দৃশ্য দেখি, শিক্ষার্থীরা আন্দোলন করছে। আসলে জুলাইয়ের এই দিনগুলো ছিল আমাদের কাছে বেশ স্মরণীয়। সর্বশেষ আসলে 4ই আগস্টের পরে যখন 5ই আগস্ট সকালে আমরা বের হব, এর আগের দিন যেহেতু এর আগে 3 আগস্ট যখন 1 দফা দাবি দেওয়া হয়েছিল, সঙ্গে রাতে কিন্তু আবার বলা হয়েছিল যে লং মার্চ টু ঢাকা, সেটি কিন্তু 2 দিন পরে দেওয়া হয়েছিল যখন আন্দোলনের তীব্রতা আরও বা সমস্যা সৃষ্টি হচ্ছিল। তখন সমন্বয়করা সেটি আরও এগিয়ে দেন 5ই আগস্টে। তখন সকাল ঠিক 9টা বাজে আমি বাসা থেকে বের হয়েছিলাম খিলক্ষেত এলাকায়। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যখন চলমান তখন আমরা কাউকে দেখি নাই। যখন বৃষ্টি অনেকটা থেমে গেছে তখন দেখি যে পুলিশের বহর বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু একে একে গাড়ি নিয়ে উত্তরা থেকে আসছেন। হঠাৎ দেখি যে
সাধারণ মানুষ যারা খিলক্ষেতে এলাকায় আন্দোলন করছেন তারা রাস্তায় নেমে পড়ছেন এবং হঠাৎ খবর আসে যে উত্তরা থেকে মানুষ আসছে মিছিল নিয়ে। তখন খিলক্ষেতে যে ফুটওভার ব্রিজটি রয়েছে আমি সেখানে উঠি। তখন দেখি যে হোটেল লা মেরিডিয়ান থেকে একদম ঠিক ওদিক থেকে মিছিল আসছে ক্রমান্বয়ে লাখ লাখ মানুষ, যেটি আমি ক্যামেরায় বন্দি করেছি এবং দেখেছি। টানা আমি 6 মিনিট যাবৎ ভিডিও করেছি, যে ভিডিওতে দেখেছি মানুষ বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, গণভবন অভিমুখে যাচ্ছে। আর 6 মিনিট ভিডিও ধারণ শেষে আমি কিন্তু নেমে পড়ি। তখন আন্দোলনকারীদের সঙ্গ নিয়ে কিন্তু আমি যখন গণভবন অভিমুখে যাচ্ছি, ঠিক রিক্সায় করে আমি যাচ্ছিলাম, তখন আন্দোলনকারীরা যাচ্ছে, তাদের বক্তব্য নিচ্ছি, সেটি আবার অফিসে পাঠাচ্ছি। এই যে এর আগে কিন্তু আসলে যে বিষয়গুলো আসলে আমরা দেখেছি, কারফিউ ছিল, নেট শাটডাউন ছিল, ইন্টারনেটের দীর্ঘতা ছিল, আমরা ঠিকভাবে অফিসে ভিডিও পাঠাতে পারিনি। অফিস থেকেও আসলে ভিডিওগুলো তখন প্রচার করা যায়নি নেট সংকটের কারণে। এরপর আমরা যখন দেখি যে আহ, ওই দিনগুলোতে যখন 5 আগস্টে আমরা পার হচ্ছি, বিশ্ব রোড পার হচ্ছি, এমইএস পার হচ্ছি, যখন এমইএসে যাই তখন দেখি যে সেনাবাহিনীর সদস্যরা যখন যেহেতু এটা ক্যান্টনমেন্ট বেষ্টিত একটি এলাকা, তখন দেখি যে সেখানে ব্যারিকেড ছিল। সেটি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বলছিল যাতে ক্যান্টনমেন্ট অতিক্রম না করা হয়। তখন আন্দোলনকারীরা বনানী ফ্লাইওভার উঠে এবং ক্রমান্বয়ে তারা আর্মি স্টেডিয়াম পার হতে থাকে। একটা পর্যায়ে আমি কিন্তু আন্দোলনের যে ঠিক সামনে মিছিলের সামনে চলে যাই। তখন দেখি যে আন্দোলনকারীদের পক্ষ থেকে অনেককে নিষেধ করা হচ্ছে যে কেউ যেন সামনে না যায়। আন্দোলনকারীদের অনেকেই বলছে যে আমরা তো সামনে না যাই। তখন আবার অনেকে আবার স্বপ্রণোদিত হয়ে তারা সামনে যাচ্ছিল। এই যে একটা পর্যায়ে দেখি যে যখন বনানীর ঠিক মহাখালী ফ্লাইওভারের এই কোণে, তখন সেনাবাহিনীর সদস্যরা তখন যেহেতু জাহাঙ্গীর গেট দিয়েই এই ফ্লাইওভারটি যাচ্ছে, তখন সেনাবাহিনীর সদস্য তাদেরকে থামিয়ে দিয়েছিল। কেবলমাত্র গণমাধ্যম কর্মীদের এই ফ্লাইওভার উঠে দেওয়া হয়েছে। আর যারা সেনাবাহিনীর সদস্যরা যাদেরকে থামিয়ে সাধারণ মানুষ তাদেরকে মহাখালী যা আমতলী যে জায়গাটি রয়েছে সেখান দিয়ে তাদেরকে যেতে বলা হয়েছে। তো আমরা ফ্লাইওভারের থেকে আমরা যখন দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে তাদের সঙ্গে কথা বলছেন, আন্দোলনকারী যারা মিছিল করছেন, এই মিছিলটি কিন্তু 7 রাস্তা হয়ে একদম শাহবাগে যায়। বিশেষ করে অনেক সময় বিজয় সরণী হয়ে এই মিছিলগুলো আসে। তো আমি যখন মহাখালী ফ্লাইওভারে ছিলাম, তখন একটি টেলিভিশনের গাড়িতে করে আমি চলে যাই ঠিক জাহাঙ্গীর গেটে। তখন সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিক পরিচয় পেয়ে আমাদেরকে ছেড়ে দেন। তো মুহূর্তের মধ্যে যখন বিজয় সরণিতে যাই, সেখানে যাওয়ার সময় কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা পিপটকে দেখিনি। ঠিক তার 2 মিনিটের মধ্যে বিজয় সরণি এলাকায় লোকারণ্য হয়ে ওঠে। তখন কালের কণ্ঠ ডিজিটাল থেকে আমি কিন্তু লাইভে ছিলাম এবং সেখানে আন্দোলনরত যারা রয়েছেন সাধারণ মানুষ সবাই কিন্তু তখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা সরকার প্রধানের ডাক দিচ্ছেন। ঠিক এর মাঝে কিন্তু খবর আসে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আরেকটা হচ্ছে যে যখন শেখ মুজিবের মুরালটি ভাঙা হয়, তখন ঠিক আমি সেখানে ছিলাম, কালের কণ্ঠের লাইভে ছিলাম এবং মুহূর্তের মধ্যে ব্যারিকেড ভেঙে যারা আন্দোলনকারী রয়েছেন তারা মুহুর্মুহুভাবে কিন্তু তারা কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে যান এবং আমার সেই লাইভটি নিয়ে আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যাই। সেখানে কিন্তু তারা বিভিন্নভাবে কার্যালয়ের ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে তারা হৈ হুল্লোড় করে উল্লাস করতে থাকে এবং দেখা যায় পুরো প্রধানমন্ত্রী কার্যালয়ের যে জায়গা রয়েছে পুরো জায়গায় বিস্তীর্ণ জায়গায় মানুষে ভরে যায়। এই যে মানুষের উচ্ছ্বাস, আনন্দ, বিজয়ের উচ্ছ্বাস, তারা দীর্ঘদিন যাবত সরকার পতন আন্দোলন করেছিল, সে তারা বিজয় অর্জন করেছিল। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে ঠিক যখন 5টা বাজে বিকেল, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি ভিতর থেকে কিন্তু আসিফ নজরুল, জুনায়েদ সাকি, সমন্বয়ক যারা রয়েছেন অনেককে দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ বা সার্জি সহ অনেকেই যাদেরকে ক্যান্টনমেন্ট থেকে আনা হয়েছে, ওদিক থেকে আনা হয়েছে, এনে তাদেরকে বিশেষ করে সেনাবাহিনীর গাড়িতে করে কিন্তু তাদেরকে মূল যে ঢাকা শহরের বাংলা মোটর এলাকা, কারওয়ান বাজার, সেসব এলাকায় প্রদক্ষিণ করা হয়েছিল। এবং এভাবে সেদিনের আসলে সন্ধ্যাটি শেষ হয় এক ধরনের উৎকণ্ঠা নিয়ে, যেহেতু সকালবেলায় এক ধরনের
চাপ আতঙ্ক ছিল, আকাশে একদিকে যখন মেঘ ছিল, তখন সাধারণ মানুষ যখন আন্দোলন নামবেন, তখন সে আসলে দিনটিতে কী হতে যাচ্ছিল সেটি এক ধরনের চাপা উৎকণ্ঠা ছিল। তো দিন শেষে আমরা আসলে সেদিন দেখি যে 5ই আগস্ট সাবেক প্রধান যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখন একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়।